আজকে নিচের হল রুম পুরোটা সাময়িকের জন্য মিমের বাবা বুক করেছে। আসলে টাকা থাকলে কি না করা যায়। সবাই মিমের জন্য অপেক্ষা করছিল। মিম দেখতে পেল সবাই দুটি লাইনে দাঁড়িয়ে আছে আর সামনে একটা স্টেজের মতো বানানো হয়েছে। সেই স্টেজের উপর নিক আগে থেকে দাঁড়িয়ে ছিল। মিমকেও নিকের পাশে নিয়ে যাওয়া হলো। নিক একটা হিরের রিং বের করে মিমকে পরিয়ে দিল। মিমও একটা রিং বের করে নিককে পরিয়ে দিল। রিং পরানোর সময় মিমের চোখের আশেপাশে কাউকে খুঁজছিল। রিং পরানোর সময় মিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তবে সে পানি দেখার মতো কারোর সময় নেই। ব্যাস হয়ে গেল মিমের এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হতে সবাই সবার মতো আনন্দে ফুর্তি করা শুরু করলো। কেউ কেউ ড্রিঙ্কস করছে, আবার কেউ গানের তালে নাচছে। নিক এসে মিমকে ডান্স ফ্লোরে জোর করে নিয়ে গেল। মিম যেতে চাইছিল না, তাও বাধ্য হয়ে যেতে হলো। কিন্তু নিকের উদ্দেশ্য ভালো ছিল না। নিক ডান্সের সুযোগে মিমের শারীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছিল, যা মিমের অস্বস্তি বাড়িয়ে দেয়। মিম নিককে সবার সামনে ধাক্কা দিয়ে চলে যায় হলরুম থেকে। এভাবে ধাক্কা খেয়ে নিক অনেকটা অপমান বোধ করলো। মিম হলরুম থেকে বেরিয়ে অস্ত্র বিসর্জন করতে করতে করিডর ধরে এগোতে থাকে। হঠাৎ আমি এসে মিমকে টেনে বাগানের দিকে নিয়ে যাই। আমি মিমের অশ্রু জল দেখে জিজ্ঞাসা করলাম, এভাবে ছুটছিলে কেন, আর তোমার চোখে পানি কেন? মিম নিজের অশ্রু মুছে বলে, এমনি কিছু হয়নি। আমি নিষ্পাপ ভঙ্গিতে বললাম, তার মানে তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারোনি? মিম বলে, আরে না, আসলে তা নয়, আমি অন্য কারণে বিরক্ত বোধ করছি। বাই দ্য ওয়ে, তোমাকে তো আমি কোথাও দেখতে পেলাম না। এঙ্গেজমেন্টের সময় কোথায় ছিলে? আমি সর্বক্ষণের ন্যায় নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আমি তোমার আশেপাশে ছিলাম, তবে এঙ্গেজমেন্টের সময় তোমার ওই মায়াবী চোখ জোড়া যে শুধু আমাকে খুঁজছিল এটা আমি জানি। মিম আবার মিথ্যা বলার বৃথা চেষ্টা করে। নো ওয়ে, তোমার এরকম মনে হচ্ছে কেন যে আমি তোমাকেই খুঁজছিলাম? আমি এক নাগারে বলা শুরু করি, আমার পর্যবেক্ষণ দক্ষতা অনেক প্রখর। তাছাড়া তুমি তো এঙ্গেজমেন্টে খুশিও নাও, কারণ এঙ্গেজমেন্টের সময় তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আর এখন সবার সম্মুখে তুমি নিককে ধাক্কা দিয়ে চলে এসেছো। তুমি আজকে যে সাহস দেখিয়েছো, এই সাহস যদি তুমি কিছু আগে দেখাতে, তাহলে হয়তো এরকম পরিস্থিতি তোমাকে কখনো পড়তে হতো না। মিম অসহায় ভঙ্গিতে বলে, এখন আর এসব বলে লাভ কি? যা হওয়ার হয়ে গেছে, এখন কিছুই করার নেই। আমি মিমকে আশ্বাস দিয়ে বললাম, কারণ তো অনেক কিছু আছে, কিন্তু সেটা পরে। আগে বলো, তুমি পার্টি ছেড়ে চলে এসেছো কেন? মিম অস্বস্তিকর সুরে বলে, আমার কাছে এসব পার্টি একদমই ভালো লাগে না। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এইসব পার্টিতে। আমি কিছু একটা ভেবে বললাম, ও বুঝলাম, আজকে তোমাকে আমি আসল পার্টি দেখাবো। আজকে রাতে তৈরি হয়ে থেকো, তোমাকে দেখাবো পার্টি কাকে বলে। মিম উচ্চুত কণ্ঠতে বলল, রাতে কেন, আর এই হোটেলে পার্টি কোথায় হয়? আমি মিমের হাত জোড়া আবদ্ধ করে জিজ্ঞাসা করি, আমাকে বিশ্বাস করতো? মিম নরম সুরে বলে, হ্যাঁ করি। বিশ্বাস না করলে কি গতকাল রাতে আমি তোমাকে আমার পাস্ট লাইফ সম্পর্কে জানাতাম? আচ্ছা ঠিক আছে, রাতে রেডি থাকবো, তুমি নক দিলেই বেরিয়ে আসবো। আমি মিমকে এগিয়ে দিয়ে রাহুলের কাছে গেলাম। এতক্ষণ আমাদের মাঝে যা কথা হলো, কেউ একজন চুপি চুপি শুনছিল। আর সে আর কেউ নয়, বরং এই হোটেলের ম্যানেজার। আমার উপর তার শুরু থেকে নজর ছিল। আমি চলে গেলাম সোজা আমার রুমে। রাহুল আগে থেকে আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখেই বলল, কি রে দোস্ত, তুই সারাদিন কোথায় থাকিস? তুই আমাকে এই হোটেলে ঘুরতে নিয়ে এসে এখন আমাকে রেখে ঘুরছিস। আমি রাহুলকে শান্ত করে বলি, আরে দোস্ত, রাগ করিস না। আজকে রাতে তোকে এই হোটেলের সব থেকে সুন্দর ইভেন্ট অর্থাৎ লাস্ট ক্লাস পার্টিতে নিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, আমি তোকে তোর হুবাবের সাথেও সাক্ষাৎ করে দেব। রাহুল বিস্মিত হয়ে বলল, কি বলিস মামা, তুই তাহলে তলে তলে টেম্পু চালাস আর আমিও জানতেও পারলাম না। তা কে সেই ভাগ্যবতী মেয়ে যে আমার ভাবি হবে? লাস্ট ক্লাসের কোনো রুমে থাকে নাকি? এই হোটেলে কাজ করে? রাহুলের প্রশ্ন শুনে আমার মাথায় 404 ডিগ্রি গরম হয়ে গেল। আমি ধমক দিয়ে বললাম, হপ শালা, তোর ভাবনা যে নিচু লেভেলের তা তোকে দেখে বোঝা যায়। তোর ভাবি এই হোটেলে কাজ কেন করবে? তোর ভাবি তো রাজকুমারী রে, রাজকুমারী। এই হোটেলে ফার্স্ট ক্লাসে থাকে সে। আজকে যার এঙ্গেজমেন্ট হলো নিচের হল রুমে, সেই তোর ভাবি। রাহুল বিরক্তিকর ভাবে বলল, এই ভর দুপুরে বোকা বানানোর মানুষ আর পেলি না। আমি নিচে সরে বললাম, আমি সত্যি বলছি দোস্ত। রাহুল এবার রেগে গিয়ে বলল, তোর সত্যি তুই তোর কাছেই রাখ। আমার মনে হয় এই হোটেলে আসার পর তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে আমাদের মতো বস্তির ছেলেদের দিকে ফার্স্ট ক্লাসের কোনো মেয়ে তাকাবে না। মানছি তোর চেহারা অনেক ভালো, দেখতে কোনো রাজকুমারীর থেকে কম না, তাই বলে যার বিয়ে হবে 4 দিন পর তাকে নিয়ে স্বপ্ন দেখা একটু বেশি হয়ে যাচ্ছে না? তার থেকে বড় কথা, সেই মেয়ে
কেন তোকে পাত্তা দিবে? আমি তো শুনেছি সেই মেয়ের বাপ নাকি এই দেশের টপ কোটিপতিদের মধ্যে একজন। আমি রাহুলকে স্বাভাবিকভাবে বললাম, দেখ দোস্ত, তোকে এখন বেশি কিছু বলতে পারবো না। তার সাথে যদি দেখা করতে চাস তাহলে রেডি হয়ে থাকবি। রাহুল আমার কথা শুনে শুধু মাথা নাড়ায়। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এখন আমার কথায় বিশ্বাস করতেই পারছে না। তবে রাহুল এটাও ভালো করে জানে যে আমি কখনো তাকে মিথ্যা বলি না। রাত হয়ে গেছে কিছুক্ষণ আগে। বড়লোকদের আলাদার ঘরে দোলাল দুলালিরা ঘুমিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমাদের মতো গরিব খেতরা সারাদিন পরিশ্রমের পর রাতে এক মুঠো আনন্দের জন্য বিভিন্ন কিছু করার চেষ্টা করে। আমি রাহুলকে নিচে হলরুমের পিছনে দাঁড়াতে বলে মিমকে আনতে গেলাম উপরে। সিঁড়ি বেয়ে উঠে পড়লাম উপরে, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আমি ধরা পড়লেও সমস্যা নেই, কারণ কন্ট্রোল রুমের দায়িত্বে যারা আছে তাদের থাকার না থাকার সমানে কথা। আমি মিমের দরজায় 2 বার টোকা দিলাম। একটু পর মিম বেরিয়ে আসলো। মিম আমাকে দেখে বলল, আমি তো ভেবেছিলাম তুমি মজা করছো। যাই হোক, তুমি ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আমি মিমকে আপদমস্তক পর্যবেক্ষণ করে বললাম, তুমি তো রেডি আছো, তাহলে আর কি রেডি হবে? মিম নিজের জামার দিকে তাকিয়ে বলে, আরে আমরা একটা পার্টিতে যাব, আমি এই নর্মাল ড্রেস পরে গেলে সবাই কি ভাববে? আর তুমিও এরকম পুরান ড্রেস কেন পরেছো? আমি নিজের কপালে চাপড়ে বললাম, ও মোর খোদা, এই মেয়েকে আমি কেমনে বুঝাবো? মিম, আমরা এখন যে জায়গায় যাব সেখানে তুমি ফার্স্ট ক্লাসের, কারণ সাধারণ মানুষেরাই প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে। মিম আমার কথায় কিছু বুঝলো কিনা জানি না, তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কনফিউজড। আমি মিমকে সিঁড়ির বদলে লিফটের কাছে নিয়ে গেলাম। আমরা লিফটের দিকে যাচ্ছি দেখে মিম বিচলিত হয়ে বলে, আরে তুমি কি করছো? লিফটম্যান তোমাকে দেখলে রিপোর্ট করবে, আর তাছাড়া আমাদের ছবি সিসিটিভি ক্যামেরার ফুটেজে বন্দি হয়ে যাবে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আরে এই হোটেলের সকল স্টাফের হলো কামচোর, তুমি শুধু দেখে যাও। আমি মিমকে নিয়ে লিফটের ভিতরে চলে গেলাম। সেখানে লিফটম্যান আগে থেকে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমরা লিফট ব্যবহার করে নিচে নেমে গেলাম। তারপর মিমকে হোটেলের পিছনের দিকটা নিয়ে গেলাম। সেখানে রাহুল আগে থেকে উপস্থিত ছিল। রাহুল মিমকে দেখেই চিনতে পেরেছে, কারণ মিম আর নিকের বিয়ের ব্যানার লাস্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাসের সব কয়টা লাগানো আছে। আমি মিমের সাথে রাহুলের পরিচয় করে দিলাম। মিম, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড রাহুল, আর রাহুল এ হলো মিম, যার কথা তোকে বলেছিলাম। রাহুল বিস্মিত কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে না বন্ধু, তুই তো পুরোই ফাটিয়ে দিয়েছিস। তোর জন্য আমাদের বস্তিবাসীদের বুক আজ গর্বে অনেক উঁচু হয়ে গেল। রাহুলের উদ্ভব কথা মিমের বোধগম্য হলো না। আমি রাহুলকে থামিয়ে বললাম, তোর কথা শেষ হলে চল, তুই তো আগে থেকে যাসনি, তাই দ্রুত চল। আমি রাহুল আর মিম হোটেলের পিছনে বাগানে পেরিয়ে সেই হলরুমে পৌঁছে গেলাম। সেখানে প্রবেশ করার পর রাহুল আর মিম বড় বড় চোখ করে এদিক ওদিক তাকাচ্ছে। আমি এখানে আগেও এসেছি, তাই আমার আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই। আগের মতো সব বয়সীর লোকের ডান্স ফ্লোর নাচছে, কেউ কেউ মদ্যপান করছে, আর কেউ কেউ মেয়ে পটানোর ধান্দায় আছে। আমি রাহুলের কাছে ধীরে ধীরে বললাম, রাহুল, তাহলে ঘুরে ফিরে দেখে নে জায়গাটা, আর কাউকে পছন্দ হলে সরাসরি প্রপোজ করে ফেলবি, কারণ দেরি করলেই সর্বনাশ। আমার কথার মানে বুঝতে পেরে রাহুল ভিতরে চলে গেল। মিম বিস্মিত কণ্ঠে বলল, আমি সত্যি এরকম পার্টি জীবনে দেখিনি। আমি তো আজ পর্যন্ত সেই বোরিং পার্টি অ্যাটেন্ড করে এসেছি। আমি একটা মুচকি হাসি দিয়ে বলি, তাহলে চলো আজকে তোমাকে পার্টির আসল মজা দেখাই। আমি মিমের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে গেলাম। সেখানে সবাই একে অপরের সাথে নাচছে, আবার কিছু সময় পর পর নিজেদের ইচ্ছায় ডান পার্টনার চেঞ্জ করে ফেলছে। আমি মিমের সাথে গানের তাল নাচা শুরু করলাম। মিম প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে আমার সাথে তাল মিলে নাচা শুরু করলো। একটু পর আমরা আমাদের পার্টনার চেঞ্জ করে ফেললাম। মিম নাচা শুরু করলো একজন বৃদ্ধ লোকের সাথে, আর আমি নাচতে শুরু করলাম একটা বাচ্চা মেয়ের সাথে, যার বয়স 8 থেকে 10 বছর। অনেকক্ষণ নাচার পর আমরা আবার নিজেদের পার্টনার কাছে চলে এলাম। আমি মিমকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে? মিম খুশি হয়ে উত্তর দেয়, দারুণ। আমি নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলাম। তারপর দুজন চেয়ারে বসে পড়লাম। মিম আমার প্রশংসা করে বলে, তুমি দারুণ নাচো। আমি বললাম, তুমি ভালো নাচতে পারো। আমার কথা বলার পর দেখি আমার সাথে যে ছোট্ট মেয়েটা নেচেছিল সে মুখ ফুলে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, আরে না না, এই পার্টিতে সব থেকে ভালো নাচতে পারে আমার সাথে যে কিউট মেয়েটি নেচেছিল সে। আমার মুখ থেকে প্রশংসা শুনে মেয়েটি আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরলো। মিম বুঝতে পারে ব্যাপারটা। মেয়েটি চলে যাওয়ার পর মিম বলে, সত্যি বলতে আজকের পার্টি আমি অনেক এনজয় করেছি। কেন যে আমি এইরকম নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করিনি। আমি বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরলাম। আমাদের মন বড়ই অদ্ভুত জিনিস। তোমার মতো যারা নিষ্পাপ, শুধু তাদের মনে একটা কথা আসবে, আমাদের কথা বলতে বলে একজন
ওয়েটার 2 গ্লাস ওয়াইন নিয়ে আসলো। মিম এতটা ক্লান্ত হয়ে গেছিল যে সে ওয়াইনকে পানি মনে করে পান করে ফেলল। আমি হাত নাড়িয়ে নিষেধ করে বললাম, আরে মিম, এটা তো ওয়াইন। আমার কথা শেষ না হতে মিম পুরো গ্লাস খালি করে ফেলে। মিমের হাবভাব দেখে বোঝাচ্ছে সে ধীরে ধীরে মাতাল হয়ে যাচ্ছে। আমি পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে বললাম, মিম, আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়া উচিত। এমনিতেই অনেক রাত হয়েছে, তার উপর তুমি মাতাল হয়ে যাচ্ছ। আমি মিমের সাথে হাঁটা শুরু করলাম। মিম একটু পর আমার গায়ে হেলে পড়লো। আমি মিমকে আমার কাঁধে ভর করে নিয়ে যাচ্ছি। মিম মাতাল কণ্ঠে বলতে থাকে, রাকিব, তুমি এত ভালো কেন? তুমি জানো আজ পর্যন্ত আমি কারোর সাথে এভাবে মন খুলে সময় কাটাইনি। তুমি আজ পর্যন্ত আমার সব থেকে ভালো বন্ধু। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, বন্ধু কে হতে চাই? আমি তোমার লাইফ লাইন হতে চাই। মিম আমার কথা শুনে প্যাল করে তাকিয়ে আছে। হয়তো তার এতটাও নেশা হয়নি। সে বলে, নেশা আমি করেছি, কিন্তু আমার মনে হচ্ছে মাতাল তুমি হয়েছো। আমরা হাঁটতে হাঁটতে মিমের রুমের সামনে চলে আসলাম। রুমের দরজা খুলে মিমকে বিছানায় বসালাম। তারপর স্বাভাবিকভাবে বললাম, আমি মাতাল হইনি মিম, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানি তোমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতা আমার নেই, তবুও আমি তোমাকে ভালোবেসে যাব। হয়তো আমার ভালোবাসা সারা জীবন একতরফা থেকে যাবে, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। মিম আমার কথা মনোযোগ দিয়ে শুনছে কিনা জানি না, মিম শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও স্বাভাবিক ভঙ্গিতে বলি, তুমি এখন হুঁশে নেই, তাই ঘুমিয়ে পড়ো। আমি মিমের রুম থেকে বেরিয়ে গেলাম। মিম বিছানায় শুয়ে পড়লো। সে চোখ বন্ধ করে শুধু একটা মুচকি হাসি দিল। এই হাসির মানে একমাত্র সেই জানে। সকাল হতেই ম্যানেজার নিকের কাছে চলে গেল। নিক ম্যানেজারকে দেখা মাত্র জিজ্ঞাসা করলো, কি হলো ম্যানেজার সাহেব, আপনি হঠাৎ এত সকালে আমার কাছে? ম্যানেজার নিচে সুরে বলল, স্যার, আপনার আগোচরে অনেক কিছু হয়ে যাচ্ছে যা আপনার জানা জরুরি। কি খবর আছে আপনার কাছে যা আমি জানি না? খবরটা আপনার হবু স্ত্রীর ব্যাপারে। মিমের ব্যাপারে কি খবর? ম্যানেজার নিকের কথা উত্তর না দিয়ে উসখুস করতে থাকে। নিক ব্যাপারটা বুঝতে পেরে বলে, চিন্তা করবেন না, খবরটা কাজের হলে আপনার পকেট ভরে যাবে। ম্যানেজার খুশি হয়ে বলে, তাহলে শুনুন, আপনার হবু স্ত্রী সেই লাস্ট ক্লাসের ক্ষেত রাকিবের সাথে ঘোরাফেরা করছে, এমনকি গতকাল মধ্যরাত পর্যন্ত রাকিবের সাথে ছিল। নিক ভু কুচকায় আর বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ম্যানেজার তার মোবাইল বের করে একটা ফুটেজ দেখায় নিককে। সেই ফুটেজে মিমের সাথে আমার নাচার দৃশ্য দেখা যাচ্ছে। আসলে গতকাল রাতে যখন আমরা হোটেল রুমে গিয়েছিলাম, তখন ম্যানেজার আমার পিছু নিয়েছিল, আর তখন সকল দৃশ্য ক্যামেরা বন্দি করে ফেলে। কিন্তু ম্যানেজার আমাদের থেকে দূরে দাঁড়িয়ে থাকায় আমাদের কথা শুনতে পায়নি। নিক ফুটেজ দেখে অনেক রেগে গেল। সে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে মিমের রুমে চলে গেল। মিমের রুম খোলা থাকায় সে হুট করে ঢুকে পড়ে। এই সময় নিককে রাগান্বিত দেখে মিম ভয় পেয়ে গেল। নিক মিমের সামনে গিয়ে তার হাত দেয়ালে চেপে ধরে। মিম ভীতিত কণ্ঠে বলে, এ কি করছেন? আমার হাতে ব্যথা পাচ্ছি। এখন তো ব্যথা পাবে, অথচ রাত বিরাতে পরপুরুষের সাথে ডরাডরি করতে লজ্জা লাগে না? মিম কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় আমার বলা কথাগুলো এসে পড়লো। আমি তাকে বলেছিলাম সবসময় নির্ভয় থাকতে। আমি মিমকে একসময় নিককে বিয়ে করতে নিষেধ করেছিলাম। মিম নিজেকে সামনেই স্বাভাবিক ভঙ্গিতেই বলে, আমি যাই করি না কেন তাতে আপনার কি? নিক আরো ক্ষুব্ধ হয়ে যায়। সে বলল, আমার কি মানে? আমি তোমার হবু স্বামী। মিম তাচ্ছিল্য সুরে বলে, স্বামী? মাই ফুট। আমার সাথে রাকিবের সম্পর্ক হলো পবিত্র, অন্তত সে আমাকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে না। আর আপনি আমার বোনের সাথেই অপবিত্র সম্পর্ক করেছেন। মিমের কথা শুনে নিক মিমের হাত মুক্ত করে ফেলে। তারপর মিমের রুম থেকে চলে যায়। নিক সোজা মিমের বাবা মার কাছে যায়। মিসেস জনসন নিককে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নিক, এত সকালে এখানে? নিক বলে, আমি মিমের ব্যাপারে কিছু বলতে চাই। মিমের হাবভাব আমার ভালো ঠেকছে না। মিম সে লাস্ট ক্লাসে খ্যাচলে রাকিবের সাথে ঘোরাফেরা করে, তাই আমার মতে মিমের সাথে আমার বিয়ে খুব তাড়াতাড়ি হওয়া উচিত। মিসেস জনসন বলে, তোমাদের বিয়ে আর ঠিক 3 দিন পরেই হবে, তবে তার আগে তুমি নিজেই সেই খ্যাত ছেলের ব্যবস্থা করো। নিক নিজের মতো প্ল্যান করতে থাকে। আর অন্যদিকে আমি ঘুম থেকে উঠে দেখি রাহুল উদাস মনে বসে আছে। আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, কিরে এভাবে দেবদাসের মতো মন করে বসে আছিস কেন? আর রাহুল উদাস ভঙ্গিতে বলে, তুই ঠিকই বলেছিস দেবদাস। গতকাল রাতে একটা মনের মতো মেয়েকে খুঁজে পেলাম, কিন্তু সেও আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেল। আমি রাহুলকে সান্ত্বনা দিয়ে বলি, আরে চিন্তা করিস না দোস্ত, তোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকবে। আমি রাহুলকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করবো, তখন আমার সামনে নিক চলে আসলো। কোথায় যাচ্ছিস? তা আপনাকে কেন বলবো?
আর আপনি আমার পথ আটকে কেন দাঁড়িয়ে আছেন? তুই হলি লাস্ট ক্লাসের খেত ছেলে, আর আমি হলাম এই দেশের একজন ইউথ আইকন। তোর সাহস কিভাবে হয় আমার বউয়ের দিকে নজর দেওয়ার? মিস্টার নিক, আপনার কথা ভুল হচ্ছে। মিম আপনার বউ না, হবু বউ। সে এখন আপনার স্ত্রী হয়নি। মিমের সাথে আমার বিয়ে হতে মাত্র 3 দিন বাকি। আগে দেখেন বিয়ে হয় কিনা। কে আটকাবে বিয়ে? তুই? আমি উত্তর দিলাম। যদি বলে হ্যাঁ, আমি আটকাবো। নিক ভুরু খুঁজকে বলে, কে আটকাবে বিয়ে? তুই? তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকেই প্রথম আমি কোনো বস্তি ছেলের সাথে চ্যালেঞ্জ করেছি। যদি ব্যাপারটা আমার হবু বউয়ের না হতো, তাহলে তোর মতো খ্যাত ছেলেরা আমার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে। আমি খানিকটা উঁচু গলায় বললাম, ও হ্যাঁ মিস্টার বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, আমার কোনো শখ নেই আপনার মতো লোকের সাথে চ্যালেঞ্জ করার। ব্যাপারটা যদি আমার ভালোবাসা না হতো, তাহলে আপনার মতো লোককে আমি পায়ের তলায় রাখি। আর কি বলেন বউ? আর যে লোক নিজের হবু বউয়ের সৎ বোনের সাথে বেড শেয়ার করে, সেই লোকের মুখে বউ শব্দটা বেমানা লাগে। নিক এবার ভীষণ চটে গেল। সে বলল, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? আমি তাচ্ছিল্যে সুরে বললাম, নিজের নাম ভুলে গেলে নিজের মায়ের কাছে জিজ্ঞাসা কর তোর পরিচয় কি। এখন আমার সামনে থেকে সর। আমার জানেমান আমার জন্য অপেক্ষা করছে। আমি নিককে সাইড করিয়ে উপরে চলে আসলাম। মিমের রুমের সামনে গিয়ে মিমকে দেখতে পেলাম না। ছাদে গিয়ে দেখি সেখানে মিম আর তার পুরো পরিবার বসে গল্প করছে, কিন্তু মিমের মন বিষণ্ণ হচ্ছে। আমাকে দেখতে পেয়ে মিমের চোখে মুখে হাসির রেখা ফুটে উঠলো, কিন্তু মিমের মায়ের মুখে রাগের ছাপ ফুটে ওঠে। সেখানে হোটেল ম্যানেজার এসে উপস্থিত হলেন। তিনি আমাকে দেখা মাত্রই টেলিভিশনে চড়ে উঠলেন, তবে সেটা উনি তার মনে চেপে ধরলেন। ম্যানেজার নিজেকে সংযত রেখে বলেন, আমি আপনাদের একটা খবর দিতে এসেছিলাম। আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আগামী পরশু এই হোটেলে উপস্থিত হবেন। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের অনুরোধে তিনি উপস্থিত হবেন। মিসেস জনসন প্রফুল্লিত কণ্ঠে বললেন, এটা তো অনেক ভালো খবর। তিনি আসলে আমার দ্বিতীয় মেয়ের সাথে তার নাতনির বিয়ের কথাও ঠিক করে ফেলবো। মিস্টার জনসন আর চোখে তাকিয়ে বলে, আগে তো দেখো ওনার নাতির তোমার মেয়েকে পছন্দ হয় কিনা। ম্যানেজার বললেন, মিস্টার জ্যাকের নাতি তার সাথে আসবে কিনা জানি না, কারণ আজ পর্যন্ত আমিও তাকে দেখিনি। তিনি সবসময় তার নাতিকে সবার আড়ালে লুকিয়ে রেখেছেন। তার শত্রুত্ব অভাব নেই। তবে তিনি জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে তার নাতিকে তার সব ব্যবসা বুঝিয়ে দেবেন। মিসেস জনসন আরো প্রফুল্লিত হয়ে বলে, এটা তো আরো ভালো খবর। ওনারা কথা বলছে এই সুযোগে আমি সরে গিয়ে মিমকে ইশারা দিয়ে বাগানের পিছনে আসতে বললাম। মিম প্রথমে মানা করলেও পরে এসে পড়ে। মিম আমার কাছে আসতে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে কেন ডাকলে? গতকালের পার্টি কেমন লেগেছে? অনেক আনন্দ করেছি, তবে নিক কিভাবে যেন সব জেনে গিয়েছে। হ্যাঁ, সে আমাকে হুমকি দিয়েছে তোমার থেকে দূরে থাকতে। নিক অনেক ডেঞ্জারাস। আমার মতে তুমি আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে। তোমার থেকে দূরে থেকে আমি কখনো ভালো থাকবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে মিম বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। মিম প্রশ্ন করলো, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এসব? আমি স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, মিম আমি তোমাকে গতকাল রাতেও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি এতটাও নেশা করনি যে আমার কথা মনে রাখতে পারোনি। তুমি একমাত্র আমার ফিলিং বুঝতে পারো। মিম উদাসী কণ্ঠে বলল, এসব বলে কোনো লাভ নেই রাকিব। তোমার সাথে সময় কাটাতে আমারও ভালো লাগে, কিন্তু ভালোবাসা অনেক দূরে। আমি তোমাকে নিজের জীবনের সব থেকে ভালো বন্ধু মনে করি। আমি নরম কণ্ঠে বললাম, মিম আমি তো বন্ধুত্ব চাই না, আমি তো আরো কিছু চাই। এ আর সম্ভব নয়। এই বলে মিম সেখান থেকে চলে গেল। মিমকে পিছন থেকে চিৎকার দিয়ে বললাম, তুমি যাই বলো না কেন, আমি জানি তোমার মনে শুধু আমি আছি। আমি আজ রাত 9টায় এই ছাদে আসবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আসবে, আর যদি না আসো তাহলে আমার চেহারা আর কোনোদিন তুমি দেখতে পাবে না। মিম না শোনার ভান করে চলে গেল। কতদিন আমাকে এড়িয়ে চলে যাবে? একদিন তোমাকে আমার কাছে আসতে হবে। কথাগুলো মনের মধ্যে বলে আমি ছাদ থেকে নেমে গেলাম। মিম নিজের রুমে চলে গেল। আমি করিডোর ধরে নেমে সোজা আমার রুমে চলে গেলাম। রাত 9:05। আমি ছাদে এসেছি আরো আগে, কিন্তু মিমের কোনো পাত্তা নেই। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পর আকাশ বৃষ্টি ছেড়ে দেবে। দেখতে দেখতে আরো 10 মিনিট পার হয়ে গেল। সাথে সাথে আকাশ বেয়ে বৃষ্টি নামা শুরু করলো। আমার মনে হচ্ছে মিম আর আসবে না। হয়তো সে আমাকে শুধু একজন ভালো বন্ধু হিসেবে দেখতো। আমার আজ খুব কষ্ট হচ্ছে।
আমি ছাদের দেওয়াল ঘেঁষে আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, হে বৃষ্টির পানি, আমার উপর না বর্ষে মিমের উপর বর্ষিত হও। তাকে গিয়ে বলো আমি যে তাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবই না। তাকে গিয়ে বোঝাও সেও আমাকে ছাড়া বাঁচবে না। আমার কথাগুলো বলার সময় আমার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। আজ হয়তো আকাশও আমার সাথে কাছে। হঠাৎ আমি আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে ঘুরে দেখি মিম দাঁড়িয়ে আছে, তার চোখেও অশ্রু টলমল করছে। তবে এটা বৃষ্টির পানি নাকি কান্নার পানি তা বোঝা মুশকিল। মিম অশ্রুমাখা নয়নে আমার দিকে তাকিয়ে বলে, তুমি কাঁদছিলে? আমি বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বললাম, আমি কেন কাঁদবো, আর কার জন্য বা কাঁদবো? তুমি এখানে কেন এসেছো? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, তাই রুমে চলে যাও। মিম পূর্বের ভঙ্গিতে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি মাথা নেড়ে হ্যাঁ বলে সম্মতি জানালাম। জানো রাকিব, আমি না প্রায় স্বপ্ন দেখি যে আমার জন্য একটা রাজকুমার অপেক্ষা করছে, যে আমাকে সব কিছু উপেক্ষা করে তার সাথে করে নিয়ে যাবে। তবে আমার স্বপ্নের রাজকুমারটা মনের দিক দিয়ে রাজকুমার হবে, কিন্তু পরিস্থিতি তো আজ আমাদের সাথে খেলা করছে। পরশু আমার বিয়ে। তুমি চাইলে আমরা পালিয়ে যেতে পারি। কথাটা বলে মিম চলে যেতে লাগলো, কিন্তু আমি মিমের হাত ধরে টেনে আমার বুকের সাথে মিশিয়ে ফেললাম। মিম আমার কাছ থেকে ছুটতে চাইলো, আমি চেপে ধরে রেখেছি। মিম নিজেকে ছাড়তে না পেরে বলল, রাকিব কি করছো, আমাকে ছাড়ো। আমি মিমকে ছেড়ে দিয়ে বললাম, তুমি আমাকে একবার বলো যে আমাকে ভালোবাসো, তারপর আমি তোমার বিয়ে ভাঙতে সাহায্য করব। মিম আমার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে মেনে নিলেও আমার পরিবার কি মেনে নেবে? আমি মিমকে বললাম, কে কি মানবে তা জানি না, শুধু তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো কিনা। মিম কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বোধ সম্মতি দিল। মিম লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি আকাশের দিকে তাকালাম, এখনো আকাশ আমাদের সাথে রোমান্টিক। আমি মিমকে জড়িয়ে ধরলাম, মিম আমাকে জড়িয়ে ধরেছে। আমি মিমকে ছেড়ে দিয়ে আমার ঠোঁটজোড়া মিমের ঠোঁটজোড়া আবদ্ধ করে ফেললাম। মিমও আমার সাথে তাল মিলাচ্ছে। আজ মিমের ঠোঁটের নেশায় পড়ে গেলাম। মিমকে ছাড়তে মন চাচ্ছে না। প্রায় 10 মিনিট পর মিমকে ছেড়ে দিলাম। মিম আমার দিকে কেমন একটা চাউনিতে তাকিয়ে আছে। আমি মিমকে কোলে তুলে নিলাম, তারপর ছাদ থেকে নেমে করিডোর ধরে এগোতে থাকি। একটু পর মিমের সামনে পৌঁছে গেলাম। দরজা খুলে মিমকে বিছানায় শুয়ে দিলাম। আমি মিমকে বিছানায় রেখে চলে যাবো এমন সময় মিম আমাকে টান দিয়ে তার উপরে ফেলে দেয়। তারপর জোরপূর্বক মিম আবার আমাকে কিস করতে শুরু করলো। মিমের মতলব ভালো ঠেকছে না, তাই মিমকে ছেড়ে দিলাম। আমি ঠোঁটের কোণে বাঁক হাসি রেখা ফুটে বলি, এত রোমান্টিক হওয়া ভালো না বিয়ের আগে। বিয়ের পর্যন্ত অপেক্ষা করো, তোমার পুরো ড্রেস ভিজে গেছে তাই চেঞ্জ করে ফেলো, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি চলে যেতে লাগলাম এমন সময় মিম আমার সামনে এসে বলল। আমি ভুরু কুচকে জিজ্ঞাসা করলাম, আমার পথ কেন আটকালে? মিমও আমার মতো বাঁকা এসে বলল, তুমি না বলে ড্রেস চেঞ্জ করে নিতে। এই বলে মিম নিজের ড্রেস খুলতে থাকে। আমি পিছনে ঘুরে দাঁড়ালাম। মিম তার পুরো ড্রেস খুলে নগ্ন হয়ে যায়, তারপর আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করি। মিম আমাকে সেডিউস করতে চাইছে। আমি নিজেকে কোনো মতে সামলে বললাম, মিম থামো প্লিজ, না হলে আমি নিজেকে আটকাতে পারবো না। এই বলে আমি মিমের গায়ে কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। মিম একটা প্রশান্তির হাসি দিয়ে নিজের জামা পরে নিল। মিম টাওয়েল দিয়ে নিজের চুল মুছছে, তখন রুমের দরজায় কেউ নক করে। মিম বুঝলো আমি এসেছি, হয়তো আমি তাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। মিম দরজা খুলে তার আশেপাশে যাকে দেখে তাকে সে কখনো আশা করেনি। আর মাত্র 2 দিন সময় আছে মিমের বিয়ে আটকানো। এই 2 দিনে কিছু করতে না পারলে হয়তো মিম আমার থেকে অনেক দূরে চলে যায়। এখন থেকে পুরো হোটেল সাজানো শুরু হয়ে গেছে। 10 তলা বিশিষ্ট এই হোটেলের প্রথম তলা থেকে ছাদ পর্যন্ত সবকিছু সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আমি আর রাহুল সকালে নাস্তা খেয়ে নিচতলার হলরুমে বসে আছি। এখানে বসে জানতে পারলাম নিচতলার বাগানের পাশেই একটা বিশাল বিলাসবহুল গির্জায় মিমের বিয়ে হবে। আসলে মিস্টার জ্যাক সব ধর্মকেই শ্রদ্ধা করে, তাই তিনি তার হোটেলে সব ধর্মের প্রার্থনালয় গড়ে তুলেছেন। মিস্টার জ্যাক নিজেও মুসলমান, তবে এদেশে থাকতে থাকতে তার নামেও পরিবর্তন চলে এসেছে। মিম মুসলমান হওয়া সত্ত্বেও তাকে খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে করতে হবে, কারণ নিক খ্রিস্টান। আর নিকের কথা মতোই সবাই চলছে। আজকে থেকে পুরো হোটেল সাজানো হচ্ছে, আর তারও একটা কারণ আছে। আর তা হলো আজকে হোটেলে বহুদিন পর এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আসবে। আর তিনি নাকি অনেকদিনের অসুস্থতা কাটিয়ে গতকালই সুস্থ হয়েছেন, তাই ওনার সুস্থতা উপলক্ষে এই হোটেল ছাদে একটা ছোটখাটো অনুষ্ঠান হবে। তবে রাহুলের মতে বড় লোকদের ছোটখাটো অনুষ্ঠান আমাদের মতো বস্তির ছেলেদের জন্য অনেক বড় অনুষ্ঠান। রাহুলের কথাও ফেলে দেওয়ার মতো না। রাহুল বলল, শুনেছিস বন্ধু,
মিস্টার জ্যাক আজকে আসবেন বলে আজ সবাই অনেক খুশি। ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস সবাই অনেক খুশি, কারণ তিনি কাউকে গরিব বলে অবহেলিত করেন না। এমনকি আজকে যে পার্টি হবে সেখানে ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাসে সব লোক আসতে পারবেন। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে এটা তো অনেক ভালো খবর। আজকে তুইও আমার সাথে পার্টিতে যেতে পারবি। রাহুল আমার ন্যায় বলল, হ্যাঁ রে, আজকে আমিও এনজয় করতে পারবো বড় লোকদের পার্টি। আমি একটু হেসে বললাম, হয়তো আমার মতো তুইও সেখানে কোনো বড় লোকের মেয়েকে পেয়ে যাবি। রাহুল বলল, ধুর, তুইও দেখে আমার সাথে মজা নিচ্ছিস। আচ্ছা তুই আমাকে এটা বল, আগে তুই কিভাবে মিম ভাবিকে বিয়ে করবি? কারণ পরশুদিন মিম ভাবির সাথে ওই বদমাস নিকের বিয়ে হতে চলেছে। আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমিও তাই ভাবছি রে বন্ধু, দেখি মিমের সাথে কথা বলে কোনো পথ বের করতে পারি কিনা। এমন সময় দেখলাম মিম তার বাবা মায়ের সাথে যাচ্ছে। আমি মিমকে ইশারায় আমাদের কাছে আসতে বললাম, কিন্তু সে আমাকে দেখেও না দেখার বান করে চলে গেল। এতে আমি ভীষণ দুঃখ পেলাম। রাহুল আমাকে আশ্বাস দিয়ে বলে, আরে দোস্ত, দুঃখ পাবি না, মিম ভাবি তার বাবা মায়ের সাথে আছে, তাই সে কিভাবে আসবে এখানে? তুইও ওনার উপস্থিতি একবার বোঝার চেষ্টা কর। আমি রাহুলের কথা একমত হলাম। একটু পর দেখি সবাই বাহির দিকে ছুটেছে। নিকো, ম্যানেজার সহ হোটেলের সবাই বাহির দিকে ছুটছে। রাহুল প্রশ্ন করলো, দোস্ত বাইরে কি হচ্ছে? জানি না, চল গিয়ে দেখি। আমি রাহুল বাইরে গেলাম। সেখানে গিয়ে দেখি হোটেলের দরজার সামনে ফার্স্ট ক্লাস ও লাস্ট ক্লাসের লোকেরা দুই পাশে বিভক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমরাও লাস্ট ক্লাসের লাইনে দাঁড়ালাম। আমার সামনেই অপর পাশে মিমো তার পরিবার দাঁড়িয়ে আছে। মিম আমাকে দেখে মাথা নিচু করে ফেললো। হয়তো গতকালের রাতের কথা ভেবে সে লজ্জা বোধ করছে। একটু পর হোটেলের সামনে একটা রোলস রয়েস গাড়ি এসে থামলো। এই গাড়িতে সাধারণত মিলিয়নরাই চড়ে, কারণ বাংলাদেশে এই গাড়ির দাম 5 কোটি টাকার উপরে। তবে এই গাড়ি বাংলাদেশের রাস্তার জন্য না। এই গাড়ি বাংলাদেশে আনতে হলে গাড়ির মালিককে আলাদা 10 কোটি টাকার মতো খরচ করতে হবে। তাই আমার মতে এটা বিলিয়নারদের গাড়ি। গাড়ি থেকে একজন 60 বছর বয়স্ক লোক নামলো। ওনাকে দেখেই বুঝতে পেলাম ইনি মিস্টার জ্যাক। এনার বয়স হয় ইনি এতদিন অসুস্থ ছিলেন, তবে এখন তিনি সুস্থ। তবে কতদিন সুস্থ থাকবেন তা অজানা। হোটেলের ম্যানেজার মিস্টার জ্যাকের সামনে গিয়ে ওনাকে ফুল দিয়ে সুস্থতার শুভেচ্ছা জানায়। তারপর মিস্টার জনসন ওনাকে উইশ করলেন। তিনি লাস্ট ক্লাস অর্থাৎ আমাদের দিকে ঘুরে হাসি মুখে হাত নাড়িয়ে সবাইকে নিজের সুস্থতার কথা জানিয়ে দিলেন। অতঃপর তিনি হোটেলের ভিতরে চলে গেলেন। উনি নাকি আগামী 3-4 দিন এই হোটেলে থাকবেন, তাই ওনার জন্য 10ম তলায় স্পেশাল রুম তৈরি করা হয়েছে। সন্ধ্যা হতেই পার্টির রেশ নেমে গেল। গরিব থেকে বড় লোক সবাই আনন্দ করছে ছাদে, আর আমরা এখন রুমে বসে আছি। আমি নিজের ধৈর্য হারিয়ে বললাম, কি রে দোস্ত, আর কতক্ষণ? পার্টি শুরু হয়ে গেছে আর তুই এখনো মেয়েদের মতো সাজগোজ করতে দেরি করছিস। রাহুল রেডি হতে বল। আরে দোস্ত, এত খেপেছিস কেন? আমি আজ প্রথম বড় লোকদের পার্টিতে যাব, তাই সেখানে গিয়ে যদি কোনো রূপসী মেয়েকে পটাতে পারি তাহলে আমার কপাল খুলে যাবে মনে কর। আর তাই একটু বড় লোকদের মতো সাজগোজ করছি। এই দেখ, একটা স্যুট বুট ভাড়া করেছি আজকে রাতের জন্য। আমি রাহুলকে তাড়া দিয়ে বললাম, তোকে দেখতে পুরো রাজকুমার মনে হচ্ছে। এখন দ্রুত চল, নাহলে পরে অনেক দেরি হয়ে যাবে। আমি আর রাহুল লিফটের মাধ্যমে ছাদে চলে গেলাম। আজকে মিস্টার জ্যাক থাকায় লিফট যে কেউ ব্যবহার করতে পারে। ছাদে আজকে অনেক মানুষ হয়েছে। পুরো ছাদ জুড়ে শুধু মানুষ আর মানুষ। পুরো হোটেলের মানুষ এই ছাদে। কেউ না দেখে বিশ্বাস করতে পারবে না যে এই ছাদ এত বড়। আমার চোখ শুধু মিমকেই খুঁজছে। একটু খুঁজতে মিমকে পেয়ে গেলাম। মিমকে দেখে আজ আরো রূপসী মনে হচ্ছে। মিম একাই দাঁড়িয়ে আছে, এটাই সুযোগ। রাহুল মেয়ে পড়াতে ব্যস্ত। আমি মিমের কাছে যেতে মিম আমাকে ইগনোর করে তার বাবা মায়ের কাছে চলে গেল। কি হলো ব্যাপারটা? মিম আমাকে এভাবে অ্যাভয়েড করছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মিমের সাথে কথা বলে ব্যাপারটা জানতে হবে। আমি মনে মনে কথাগুলো বললাম। আশেপাশে চোখ বোলাতেই নিককে দেখলাম। সে আমাকে দেখে একটা বাঁকা হাসি দিল। একটু পর মিস্টার জ্যাক আসলো। মিমনিকের পরিবার সহ ম্যানেজার ও মিস্টার জ্যাকের কাছে গেল। তারা কিছু নিয়ে কথা বলছে। আমি কারো কথা হাড়ি পেতে শুনি না, তবে তাদের কথা শোনার জন্য আমি অনেক আগ্রহী। তাই ভিড়ের সাথে মিশে গিয়ে তাদের কথাগুলো শুনতে লাগলাম। তখন মিস্টার জনসন বললেন, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার বড় মেয়ের বিয়েতে আসার জন্য। আপনার মতো এত বড় বিজনেসম্যান সব ব্যস্ততা কাটিয়ে আমার মেয়ের বিয়েতে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। মিস্টার জ্যাক হেসে বলে, আমি এতদিন অসুস্থ ছিলাম জানেনি, তাই সুস্থ হতে এই হোটেলে চলে এলাম। আসলে এই হোটেল শুধু আমার ব্যবসা না, বরং অনেক কিছু। আমার পুরো পরিবারের স্মৃতি জুড়ে আছে এই হোটেলে। মিসেস জনসন রিমিকে দেখিয়ে মিস্টার জ্যাককে বলেন, এই হলো আমাদের ছোট মেয়ে রিমি। অনেক ভালো সংস্কার নিয়ে বড় করেছি।
কখনো কাউকে অসম্মান করে না। মিস্টার জনসন তার ওয়াইফকে ইশারায় চুপ করতে বলছেন, কিন্তু তার ওয়াইফ চুপ হচ্ছে না। মিসেস জনসন আবারও বলছেন, আচ্ছা আপনার নাতিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে কি আসেনি আপনার সাথে? মিস্টার জ্যাক প্রত্যুত্তরে বলেন, আসলে সে আপনার বড় মেয়ের বিয়ের দিন এসে উপস্থিত হবে। সেই তো হবে আমার উত্তরাধিকারী, তাই তাকে সব ব্যবসা বুঝিয়ে নিতে হবে। এই জন্য সে সবার চক্ষুর আড়ালে রয়েছে। মিসেস জনসন খানিকটা খুশিয়ে বললেন, এটা তো অনেক ভালো খবর। আপনার নাতি ব্যবসায় আরো মনোযোগী হতে পারবে। যদি সে কোনো গুণবতী ও রূপবতী মেয়েকে বিয়ে করে, তাহলে সে তার বউ বাচ্চার জন্য আরো উন্নতি লাভ করতে থাকবে। মিস্টার জ্যাক সম্মতি জানিয়ে বলেন, আপনি ঠিকই বলেছেন। আমার নাতি এখানে আসার পর আমি তাকে বলবো এই বিষয়ে। মিসেস জনসন লজ্জা বিসর্জন করে বললেন, আপনি আবার কষ্ট করে এরকম লক্ষ্মীবতী মেয়েকে কেন খুঁজবেন? আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার ছোট মেয়ে রিমিকে আপনার বাড়ির বউ বানাতে পারেন। মিস্টার জ্যাক হাসি মুখে বললেন, আপনাদের দুটো মেয়েই অনেক সুন্দরী ও গুণবতী, তবে আমার নাতি যাকে পছন্দ করবে আমি তার সাথেই আমার নাতির বিয়ে দেবো। মিস্টার জনসন কথা ঘোরানোর জন্য বললেন, এইসব বিষয় নিয়ে না হয় পরে কথা বলা যাবে, এখন সবাই এই পার্টি এনজয় করুন। সবাই যার যার মতো পার্টিতে এনজয় করতে থাকে। একটু পর মিস্টার জ্যাক নিজের রুমে চলে গেলেন, কারণ তিনি রাত জাগলে আবার অসুস্থ হয়ে পড়বেন। আমি ভিড়ের মধ্যে মিমের হাত ধরে টেনে মিমকে নিজের কাছে নিয়ে আসলাম। আমি কড়া ভাষায় প্রশ্ন করলাম, আমাকে কেন ইগনোর করছো মিম? মিম নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। সে বলল, আমি কোথায় ইগনোর করছি? ছাড়েন আমাকে, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। আমি আবার অবাক কণ্ঠে বললাম, তুমি আমাকে আপনি করে কেন বলছো? আর আজকে সারাদিন তুমি আমাকে দেখেও না দেখার ভান কেন করে চলেছো? তোমার হয়েছেটা কি? মিম পূর্বের ন্যায় অস্বাভাবিক সুরে বলল, আমি অপরিচিতদের আপনি বলেই সম্বোধন করি, আর আমি আপনাকে কেনই বা দেখে না দেখার ভান করব? এখন আমাকে যেতে দিন, না হলে আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব। আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। আমি উত্তেজিত হয়ে বললাম, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? যে মেয়ে গতকাল রাতে আমার ভালোবাসা গ্রহণ করে আমার সাথে সবকিছু করার জন্য তৈরি ছিল, আর সেই মেয়ে কিনা আমাকে চিনতে পারছে না। মিম আমাকে বলল, আমি আপনাকে এই কৈফিয়ত দিতে পারবো না। আমি মিমের হাত আরো জোরে টেনে আমার সাথে মিশে ফেললাম। মিম আমাকে ধাক্কা দিয়ে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল এবং তার পায়ের জুতা খুলে আমার মুখে টাস টাস করে মারতে লাগলো। থাপ্পড়ের আওয়াজে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কখনো কল্পনা করতে পারছি না যে মিম আমাকে থাপ্পড় দিতে পারবে। অজান্তে আমার চোখ থেকে দুপুরটা অশ্রুজল গড়িয়ে পড়লো। মিম ও নিকের পরিবার মিমের কাছে আসলো। রাহুল থাপ্পড়ের আওয়াজ শুনে আমার কাছে আসলো। মিম উচ্চস্বরে চিল্লে বলল, তোর মতো বস্তির খ্যাতদের সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? তোকে অনেক পাত্তা দিয়েছি, তাই এখন ভুলে গেছিস যে তুই একটা স্ল্যাম ডগ। মিমের কথাগুলো শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। মিমের থাপ্পড় থেকে তার কথাগুলো আমাকে আরো বেশি আঘাত করছে। নিক সবকিছু জেনেও না জানার ভান করে প্রশ্ন, মিম কি হয়েছে? এই ক্ষেত তোমার সাথে কি করেছে? আমাদের সবাইকে বলো। মিম কাঁদতে কাঁদতে নিককে জড়িয়ে ধরলো, তারপর বলতে থাকে, এই খ্যাত ভিড়ের সুযোগ নিয়ে আমাকে জোর জবরদস্তি নিজের কাছে টেনে নিয়ে আসে, তারপর আমাকে টাচ করার চেষ্টা করে ও বলে তার সাথে বেড শেয়ার করতে। মিমের একের পর এক মিথ্যা কথা শুনে আমার মনে হচ্ছিল, আমি কোন মেয়েকে ভালোবাসলাম? এ কি সেই মিম যার মনে ছিল ফুলের মতো পবিত্র, যার মধ্যে ছিল না কোনো প্যাচ? সে ধনী গরিব সবাইকে ভালোবাসতে জানে। নিক মিমকে নিজের থেকে ছাড়িয়ে আমাকে এক নাগারে মারতে থাকে। আমি শুধু মিমের দিকে তাকিয়ে আছি। মিমের চেহারায় ভাবের পরিবর্তন না হতে সে ছাদ থেকে চলে গেল। মিসেস জনসন সবার উদ্দেশ্যে উস্কানিমূলক কথা বললেন, আমি আগেই বলেছিলাম, এইরকম খ্যাতদের নিয়ে বেশি মাতামাতি করা ভালো না। এরা এক সময় ঠিকই এদের আসল রূপ দেখিয়ে দেয়। মিস্টার জনসন অবিশ্বাসী সুরে বললেন, আমি তো ভাবতেও পারছি না যে রাকিব এরকম কিছু করবে। আমি রাকিবকে অন্যদের মতো ভাবিনি। রাহুল এতক্ষণ মুখ বুঝে সবকিছু দেখছিল ও শুনছিল, তবে এবার সে মুখ খুলে, খবরদার, আমার বন্ধু সম্পর্কে একটা আবল তাবল কিছু বলবেন না। আর আপনি আমার বন্ধুকে প্লিজ ছেড়ে দিন। আমরা এই হোটেল থেকে চলে যাব, আর কোনোদিন এই হোটেলে আসবো না, আর আপনার হবু স্ত্রীর আশেপাশেও ঘেসবো না। নিক আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, তবুও আমি কিছুই বলছি না। আমি এখনো শখ আছি যে মিম আমার সাথে এরকম করতে পারলো। নিকের কোনো আঘাত আমাকে কাবু করতে পারছে না।
আর পারবেই বা কিভাবে? আমার দৈহিক আঘাত থেকে মনের আঘাত অনেক গুণ। নিক আমাকে মারতে মারতে একসময় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করে, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। ম্যানেজার অবস্থা বেগতিক দেখে নিককে বললেন, নিক স্যার প্লিজ এবার থামুন, আর মারলে মরে যাবে। আপনি বা শান্ত হন, এদের মতো খ্যাতদের যা করা উচিত আমি তাই করব। রাহুল আমাকে কাঁধে ফরওয়ার্ড দিয়ে নিয়ে গেল আমাদের রুমের সামনে। এমন সময় রাহুলের মাথায় পিছন দিয়ে কেউ আঘাত করলো, আর সেও লুটিয়ে পড়লো আমার সাথে। আমার গান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় পেলাম। একটা অন্ধকার রুমে কাঠের চেয়ারের সাথে বাধা অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছি। পাশেই রাহুলকে একই অবস্থায় দেখতে পাচ্ছি, তবে এখনো সে সেন্সলেস হয়ে আছে। আমি রাহুলকে বারবার তার নাম ধরে ডাকছি, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছি না। আমি রুমে আর কাউকে দেখতে পাচ্ছি না। আমি চেয়ারের বাথরুম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। দড়িটা একটু ঢিলে করে বাঁধা হয়েছে, হয়তো তাড়াহুড়া করে আমাকে বাঁধার সময় দড়িটা ঢিল করে বেঁধেছে। একটু নড়াচড়া করলে বাঁধন থেকে মুক্ত পাওয়া যাবে। হঠাৎ রুমের দরজায় কিছু মানুষ ঢুকলো। তাদের মধ্যে সবার সামনে থাকা মানুষকে দেখে চিনে ফেলাম আমি। হ্যাঁ, তার রয়্যালস প্যালেস হোটেলের ম্যানেজার। তার মানে ইনি আমাদের এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমার বাঁধন মুক্ত হতে কিছুটা সময় প্রয়োজন, তাই ম্যানেজারকে কথার জালে ফাঁসানোর জন্য বললাম, আপনি তাহলে আমাদের কিডন্যাপ করেছেন, তবে আমার বন্ধুকে কেন নিয়ে আসলেন? ম্যানেজার কিঞ্চিত হেসে উত্তর দিলেন, তোর বন্ধু তো আমাদের রাস্তায় এসে পড়েছিল, তাই তাকেও বাধ্য হয়ে নিয়ে আসতে হইল। আর বাকি রইল কিডন্যাপের কথা। আমার তোকে এখানে কিডন্যাপ করে এনেছি খুন করার জন্য। কিন্তু কেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুই আমাদের না, বরং নিক স্যারের ক্ষতি করেছিস। আর তিনি আমাকে তোকে মেরে ফেলার দায়িত্ব দিয়েছেন। আগামীকাল নিক স্যার ও মিম ম্যাডামের বিয়ে, তাই তিনি কোনো রিস্ক নিতে চান না। তোদের সব প্ল্যান ভেস্তে যাবে, কারণ আমি এত সহজে মরার পাত্র না। খানিকটা চিৎকার দিয়ে কথাটা বললাম। একটু নড়ে চড়ে উঠতে আমার হাতের বাঁধন খুলে গেল। আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে মুক্ত অবস্থা দেখে ম্যানেজার ঘাবড়ে গেলেন। ম্যানেজার ওনার পিছনে থাকা লোকগুলোকে আমাকে মারার হুকুম দিলেন। তবে এরা তো আর এটা জানে না এদের মতো কতজনকে আমি একাই ঘায়ল করতে পারি। ব্যাস, শুরু হয়ে গেল ফাইট। এরা প্রত্যেকেই প্রফেশনাল ফাইটার, তবে আমিও কম কিসের। আমিও আন্ডারওয়ার্ল্ড ফাইটের চ্যাম্পিয়ন। একের পর এক সবাইকে ধরাশয় করে ফেললাম। তবে আচমকা কেউ আমার পিঠে অনেক জোরে লাথি মারলো, আর আমি ছিটকে গিয়ে রুমে থাকা টেবিলের উপর পড়লাম। পিঠে প্রচন্ড ব্যথাও পেয়েছি। এমনিতেই নিকের আঘাতের ফলে শরীর অনেকটাই অবাস হয়েছে, তার উপর আবার ফাইট। আর পারলাম না, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। নিক নিজের রুমে বসে মদ্যপান করছিল। এমন সময় ম্যানেজার হাঁপাতে হাঁপাতে নিকের রুমে ঢুকলো। নিক ম্যানেজারকে ঘর্মাক্ত অবস্থায় দেখে বলল, কি হলো ম্যানেজার সাহেব, এভাবে হাঁপাচ্ছেন কেন? ম্যানেজার নিককে সামলে উত্তর দিলেন, স্যার আপনার কাজ হয়ে গেছে, রাকিবকে শেষ করে দিয়েছি। নিক প্রফুল্লিত হয়ে বলে, সাব্বাস, আপনি আপনার প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। এখন আমার আর মিমের মাঝে বহিরাগত কেউ আসতে পারবে না। নিক ও ম্যানেজার দরজার দিকে তাকিয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে। নিক ইশারায় ম্যানেজারকে যেতে বলল। ম্যানেজার যাওয়ার পর নিক মিমের কাছে গিয়ে মিমকে রুমে নিয়ে আসলো। মিম অশ্রুমাখা কণ্ঠে বলল, কেন এমনটা করলেন? মিমের চোখ বেয়ে অশ্রুধারা বইছে। আরে কাঁদছো কেন? আর আমি বা কি করলাম? আমি শুধু আমার আর তোমাদের মাঝে কাঁটাটাকে উপরে ফেলে দিলাম। না, আপনি এটা করতে পারেন না। সেদিন আপনি কি বলেছিলেন আমার মনে নেই? সেদিন রাতে আমি মিমের রুম থেকে যাওয়ার পর মিম নিজের কাপড় চেঞ্জ করছিল, চুল মুছছিল। এমন সময় তার রুমে কেউ নক করে। মিম ভেবেছিল আমি এসেছি, এইভাবে হাসি মুখে দরজা খুলে। কিন্তু অপর পাশে নিককে দেখে তার মুখের হাসি রেখা নিমিষে গায়েব হয়ে গেল। নিক মিমকে ধাক্কা দিয়ে মিমের রুমে প্রবেশ করলো। মিম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে বলল, এ কি, আপনি এত রাতে আমার রুমে কেন এসেছেন? নিক উত্তেজিত হয়ে বলল, কেন এসেছি বুঝো না? আমি তোমার হবু স্বামী। আমি না আসলে কে আসবে? ও, সেই 2 টাকার ক্ষেত ছেলেটা আসবে। তা একটু আগেই তো সেই ক্ষেতটা রুম থেকে বেরিয়ে পড়লো। তোমার এই আবদ্ধ রুমে কি করছে আমাকে শেখাতে এসো না। আপনি যা ভাবছেন তা কিছুই হয়নি। শাট আপ। এখন আমার কথা ভালো করে শুনবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি রাকিবের থেকে দূরে দূরে থাকবে। মিম নিকের কথায় অবাধ্য হয়ে বলে, না, আমি দূরে থাকবো না। রাকিবকে আমি অনেক ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। আপনি আমার কথা ভুলে যান। নিক ধমকে সুরে বলে, ও তাহলে তোতা পাখির মুখে বুলি ফুটেছে। ভালো করে আমার কথা শুনে নাও, তোমার বিয়ে আমার সাথেই হবে। মিম আবারও নিককে মানা করে বলে, না, কখনো না। আমি আগামীকাল ড্যাডকে বলে আমার বিয়ে রাকিবের সাথে করতে বলবো। ড্যাড রাজি হলে হলো, আর না হলে পালিয়ে যাব। তবুও আপনার মতো অমানুষকে কখনো বিয়ে করব না। নিক মিমের কথা শুনে তার পিছন থেকে একটা পিস্তল বের করলো। মিম পিস্তল দেখে কয়েক কদম পিছু পা হলো।
নিক মিমকে হুমকি দিল। সে বলল, ভয় পেও না, এই পিস্তলগুলি রাকিবের জন্য বরাদ্দ করা আছে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি রাকিবকে মেরে ফেলবো। তুমি আমাকে এতদিনে এতটুকু চিনেছো যে আমি আমার কাজে হাসিল করার জন্য যা খুশি তাই করতে পারি। নিকের কথা মিম ভয় পেয়ে গেল। সে ভয়ত কণ্ঠে বলে, না প্লিজ, আপনি এরকম কিছুই করবেন না। রাকিবের কোনো ক্ষতি আপনি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। নিক নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন শোনো, তোমাকে যা যা করতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। আমি কোনো কিছু ভুলিনি। আমি তোমাকে প্রমিস করেছিলাম যে রাকিবের কোনো ক্ষতি করব না, তবে প্রমিস তো ভাঙার জন্যই করা হয়। আমি আপনাকে ছাড়বো না। মিম কথাটা বলে নিককে আঘাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু নিক তাকে আটকে ফেলে। নিক তাচ্ছিল্য সুরে বলে, ওহ জানেবান, তোমার হাত পা দেখি একটু বেশি চলে, তবে একটা কথা মনে রাখো, রাকিবের যে অবস্থা করেছি তোমার বাবারও তাই অবস্থা করতে আমার হাত একবারও কাঁপবে না। তাই চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে বিয়ে করার জন্য শারীরিক এবং মানসিকভাবে তৈরি হয়ে নাও। এই বলে নিক মিমকে ছেড়ে দেয়। মিম কাঁদতে কাঁদতে নিকের রুম থেকে চলে যায়। পরের দিন সকাল থেকেই পুরো হোটেলে বিয়ের ধুমধাম লেগে যায়। হোটেলে পার্লার থেকে মিম ও নিককে সাজানো হয়েছে। সন্ধ্যার পর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। মিম নিজের মনের ভিতরেই কাঁদছে। সে আমাকে শেষ বিদায় জানাতে পারেনি। সন্ধ্যা হতে মিম ও নিকের গির্জায় নিয়ে যাওয়া হলো। সেখানে আগে থেকে নিক ও মিমের পরিবার সবাই ছিল। মিস্টার জ্যাকও সেখানে উপস্থিত ছিলেন। এখানে ফার্স্ট ক্লাসের সবাইকেও দুই পরিবার আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়েছে। মিসেস জনসন মিস্টার জ্যাককে প্রশ্ন করলেন, স্যার, আপনার নাতি তো আর আসলো না। মিস্টার জ্যাক প্রতিউত্তরে বললেন, তার সাথে আমার কথা হয়েছে, সে পৌঁছে গেছে, এখন এসে পড়বে। আপনারা বিয়ে পড়ানো শুরু করুন। গির্জার পুরোহিত অর্থাৎ ফাদার বিয়ে পড়ানো শুরু করলেন। ফাদার নিককে জিজ্ঞাসা করলেন, মিম কিছু বলবে তার আগে গির্জার সব লাইট অফ হয়ে গেল। সবাই চমকে গেল, কারণ এই দেশে সচরাচর লোডশেডিং হয় না। পাওয়ার সাপ্লাইতে সমস্যা থাকলেও আইপিএস তো রয়েছে। হঠাৎ গির্জার দরজা খুলে গেল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। মিম অতি আগ্রহের সাথে সেই দিকে তাকিয়ে আছে, কারণ এই দৃশ্যটা তার অনেক পরিচিত। একই দৃশ্য সে আগেও অনেকবার স্বপ্নে দেখেছে। হঠাৎ একটা স্পটলাইট দরজার কাছে গিয়ে পড়ল। সবাই অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে এখন কি হতে চলেছে। দরজা দিয়ে একজন যুবক প্রবেশ করলো, যাকে এখানে অনেকে আগেই দেখেছে। তবে আগে তার বেশভূষা ছিল বস্তির খ্যাতদের মতো, কিন্তু এখন তার বেশভূষা হলো বড় লোকদের। যে কেউ তাকে দেখে বলবে এই যুবক কোনো রাজকুমার থেকে কম না। মিম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ভালোবাসার মানুষ আর তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনার ঠিকই ধরেছেন। আমি প্রবেশ করলাম গির্জায়। সাথে সাথে গির্জার সমস্ত লাইট চালু হয়ে গেল। নিক রাগান্বিত দৃষ্টিতে ম্যানেজার দিকে তাকালো। ম্যানেজার ভয়ে থরথর করে কাঁপছে। গতকাল যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে প্রায় সব অংশই আপনারা জানেন, কিন্তু আরো কিছু কাহিনী রয়েছে যা আপনাদের জানা জরুরি। সো বি প্রিপেয়ার্ড ফর গোয়িং টু ফ্ল্যাশব্যাক অ্যাগেইন। ফ্ল্যাশব্যাক। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি মিমের সাথে কাটানো প্রত্যেক মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠলো। আমার অচেতন মস্তিষ্ক আমাকে বারবার বলছে আমাকে বেঁচে থাকতে হবে মিমের জন্য। আমি কোনো মতে দাঁড়ালাম। ম্যানেজার আগে থেকেই রুম থেকে বের হয়ে গিয়েছে। পুরো রুম অন্ধকার। যে আমাকে লাথি মেরেছে তার চেহারা দেখা যাচ্ছে না। এই রুম থেকে বের হতে হবে। আমার সামনে এখন মাত্র একজন দাঁড়িয়ে আছে। আমি সোজা তার দিকে তেড়ে গেলাম। তার তলপেটে একটা ঘুষি দিলাম, আর তাকে কোনো সুযোগ না দিয়ে তার বুকে ফ্লাইং কিক করলাম। তবে ফলে সে সিটকে রুমের বাইরে চলে গেল। আমিও দ্রুত রুম থেকে বেরিয়ে পড়লাম। বাইরে খোলা মাঠ, পিছনে তাকিয়ে দেখি খোলা একটা জঙ্গল, আর তার সাথে লাগোয়া একটা ঘর। সামনে তাকিয়ে দেখি ম্যানেজার দাঁড়িয়ে আছে। আমার সামনে থাকা ফাইটার উঠে দাঁড়ালো। তাকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না, আর সেও অবাক না হয়ে পারলো না আমাকে দেখে। আমার সামনে থাকা ফাইটার আর কেউ নয়, বরং আমার কাছে হেরে যাওয়া আন্ডারওয়ার্ল্ড ফাইটার কিং থ্যানোস। সে আমাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল। আগেও একবার আমি তাকে খারাপভাবে হারিয়েছিলাম। থ্যানোস আমাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। থ্যানোস পিছনে ঘুরে এক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ম্যানেজার বিস্মিত কণ্ঠে বলল, এ কিভাবে সম্ভব? থ্যানোস যে কিনা আন্ডারওয়ার্ল্ডের ফাইটিং কিং, আজ সে তোর মতো খ্যাতকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু কেন? আমি থুতু ফেললাম। মুখ থেকে রক্ত বের হলো। নিজেকে সামলে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। তারপর বললাম, আমি কি জিনিস তা এখনো বোঝার সময় আপনার হয়নি। আপনি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে আপনাকে আমার কথা মতো চলতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। নিক আমার দিকে বিস্ময়কর চাউনিতে তাকিয়ে আছে।
কেউ কিছু বলবে তার আগে মিস্টার জ্যাক এগিয়ে আসলেন আমার দিকে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা জানতে চেয়েছিলেন না আমার নাতি কোথায়, কখন আসবে? এই দেখুন, এই হলো আমার একমাত্র নাতি, রাকিব হাসান রাজ, যে আমার সকল সম্পত্তি ও ব্যবসার একমাত্র উত্তরাধিকারী। মিস্টার জ্যাক অর্থাৎ আমার দাদার কথা শুনে সবার চোখ কপাল উঠে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। বিশেষ করে তাদের যারা আমাকে নিয়ে এতদিন ঠাট্টা তামাশা করেছে, আমাকে অবহেলা করেছে, খ্যাত বলেছে ইত্যাদি। আমি দাদার কানে ফিসফিস করে কিছু একটা বললাম। তারপর তিনি মুচকি এসে বললেন, সবকিছু তো তোরই, আর আমি তো সবকিছুই জানি, যা আর নিজের কামাল দেখা। আমি মিমের দিকে এগিয়ে গেলাম। তারপর হাঁটু গেড়ে বসে স্যুটের পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমাকে কি অনুমতি দেওয়া যাবে তোমার স্বপ্নের রাজকুমার হওয়ার? আমি কি হতে পারবো তোমার ড্রিম প্রিন্স? কথা দিচ্ছি আমার স্বপ্নটা দিয়ে আগলে রাখবো। যদি রাজি হও তাহলে আমার দেওয়া রিং অ্যাকসেপ্ট করে নাও। মিম কিছু না ভেবে নিকের দেওয়া রিং নিজের আঙুল থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমার রিং নিয়ে আঙুলে পরে নিল। মিসেস জনসন কিছু একটা বলবে, কিন্তু মিস জনসন তাকে আটকে দেয়। মিমকে সবার সামনে জড়িয়ে ধরি। এতদিন যারা আমাদের নিয়ে খারাপ কথা বলেছে সবার মুখ আজকে বন্ধ হয়ে গিয়েছে। একটু পর আমার মিমের ইসলামিক শরীয়ত মেনে বিয়েটা হয়ে গেল। নিকও কিছু করতে পারেনি, কারণ সে আমার সামনে অতি নগণ্য। ম্যানেজারও নিককে সব খুলে বলে। সেখানে থ্যানোসের মতো ফাইটার আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, তখন কোনো কিলার আমাকে মারার সুপারি নিবে না, তাই সেও হার মেনে নেয়। সময় নিজের মতো চলতে থাকে, আমরাও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকি। 3 মাসের মধ্যে আমি ব্যবসায় সকল হাল ধরে ফেলি। আগে সব বেইমান এমপ্লয়ীদের বাদ দিয়ে আমি যে বস্তিতে ছিলাম, সে বস্তির সকল বেকারদের আমি চাকরি দিয়েছি। 3 মাস পর নিকেরও বিয়ে হয়ে যায় রিমির সাথে, কারণ নিক ও রিমির অবৈধ সম্পর্কের ফলস্বরূপ রিমি প্রেগনেন্ট হয়ে যায়। তাই মান সম্মান বাঁচাতে মিসেস জনসন দুজনকে চুপি চুপি বিয়ে করে দিলেন। আমার আর মিমের বিয়ে হওয়ার পর মিমের বাবা মিসেস জনসন সকল কুকীর্তি কথা জানতে পারেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে আগের মতো মিমকে ভালোবাসতে শুরু করেন। আমি ছাদের উপর দোলনায় বসে আছি, মিম আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে। দুজনে নীরব দৃষ্টিতে জ্যোৎস্না বিলাস করছি। নীরবতা ভেঙে মিম বলল, জানো রাকিব, আজ আমি অনেক খুশি। আজ তোমার জন্যই আমি আমার লাইফের সব হারানো সুখ ফিরে পেয়েছি। আমি হেসে বললাম, তাই বুঝি? তাহলে এর জন্য আমার কিছু একটা পুরস্কার চাই। কি পুরস্কার লাগবে আমার রাজকুমারের? আমার একটা পিচ্চি বাবু চাই। যা দুষ্টু, ওকে দিব, তবে সেটা তো এখন না, রাতে। সেই প্রসেসে এগোবো। জানো মিম, আমি কখনো ভাবতে পারিনি যে তোমার মতো একটা জীবন সঙ্গিনী পাবো। মিম আমার কাঁধে মাথা তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমিও কখনো ভাবতে পারিনি আমার মতো পোড়া কপালে তুমি জুটবে। আমি অনেক ভাগ্যবতী। তুমি ভেবে দেখো, তুমি ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছো বলেই আজ তুমি মানুষের মতো মানুষ হয়েছো। সত্যি বলতে তুমি আমার লাইফে এসে আমাকে লাকি বানিয়েছো। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? আমি মিমের হাত ধরে বললাম, মৃত্যু পর্যন্ত তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। দুজন দুজনের ঠোঁটের কোণে একটা প্রসাদের হাসি বিরাজমান। সো দর্শক বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প পেতে চান সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী সকল গল্প পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।